I was a schoolgirl and had no idea that I was going to work in films. So when I actually worked in Apur Sansar, I discovered that I love acting more than anything else. And I wanted to be part of this world. Ray just created this beautiful cocoon, an island of two people entirely absorbed in each other. একটা কথা অভিনেতাকে ধরে নিতে হয় যে তার সমস্ত অভিজ্ঞতা প্রত্যক্ষ নয়। সেই দিক থেকে অপুর সংসারে আমি তখনও বিবাহিতও নই নিজে, কিন্তু নিশ্চয়ই আমার বিবাহের কল্পনা ছিল, নিশ্চয়ই আমার প্রেমের অভিজ্ঞতা ছিল বা প্রেমের আকাঙ্ক্ষা ছিল। জীবনকে বোঝাটা আসল কথা। অপরাজিতর আগে সত্যজিৎ রায়ের কাছে পৌঁছেছিলাম। অপরাজিতের জন্য তখন অপু খুঁজছিলেন, অ্যাডোলেসেন্ট অপু, যে কলেজ যায় সেরকম, যে গ্রাম থেকে কলকাতায় বাস করতে এসেছে, এবং আমাকে ওর কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি তখন তার জন্য নির্বাচিত হইনি। আমি একটু বড় ছিলাম, আর একটু লম্বা ছিলাম। পরশ পাথরের সেটে একদিন এবং জলসাঘরের সেটে একদিন আমাকে ডেকেছিলেন মানে শুটিং দেখার জন্যে। এবং যেদিন জলসাঘরের শুটিং দেখতে আমি যাই, তো আমার ডিউটির সময় হয়ে গিয়েছে বলে আমি ওর কাছে গিয়ে বললাম সত্যজিৎ রায়ের কাছে যে আমি এবার যাব, আমার কাজ আছে। তো বললেন বেশ আসুন, আপনার সঙ্গে ছবি বিশেষের আলাপ করিয়ে দিই। ছবিদা, এই আমার অপুর সংসারের অপু। আমার কেন মাথাটা ঘুরে গেল, আমি তো এটা বুঝতেই পারিনি আগে যে এই জন্যই আমাকে উনি রেখেছেন। Working in film was not considered a good thing. It was a corrupting influence in a good middle-class family. But Ray was an exception. He had already won many international awards and he was well respected. I think he was looking for a very young person and a new person because there was no such actor available then to him. I think there was his scouts in front of my school and they may have followed me home, and he did screen test and took some stills, made me wear a sari and did my hair differently, and so I passed the test. অপুর মানে সম্বন্ধে, অপুর চরিত্রটার একটা ধারণা দুটো ফুল স্ক্যাপ কাগজে উনি লিখে দিয়েছিলেন আমায়, এবং আমার নিজের থেকেও কিছু প্রস্তুতি কাজ আমি করেছিলাম। আমি অনেকটা ওই স্টানিস্লাভস্কি মেথডে অপুর একটা বায়োগ্রাফি তৈরি করেছিলাম ডায়েরির ফর্মে। যে যে সময়ে চিত্রনাট্যের ভেতরে অপুকে দেখা যাচ্ছে না, টাইম ল্যাপস হচ্ছে, সময়ের অবলোপ হচ্ছে, সেই জায়গাগুলোতে অপু কী করছিল, কোথায় ছিল, কেমনভাবে ছিল, আমি সেই সবগুলো বায়োগ্রাফিক্যালি লিখেছিলাম। এতে যার থেকে আমি অপুর একটা সমগ্র ধারণা তৈরি করতে পারি। এই কাজটাই কিন্তু আশ্চর্য হচ্ছে যে সত্যজিৎ রায় আমাকে মানে ডিসকারেজ করেননি। উনি তো ছেলে মানুষই, আমার তো সত্যিই খুব ছেলে মানুষ, আমি ছেলে মানুষ বলে উড়িয়েও দিতে পারতেন, দেননি, বরঞ্চ আমাকে আরও প্রভোগ করতেন। আচ্ছা তুমি যে এটা লিখেছো, এটা না করে অপু তো এটাও করতে পারে, ও হয়তো সেই সময় সিনেমা গিয়েছিল, এইরকম সব কথা বলতেন। We were all given a script which we were supposed to read and comment or think about, and he would just read out the lines and just explain the scene once, not over instructing at all, and somehow you understood what you had to do. And because money was always a consideration, it had to be okay in the first shot because we couldn't go back to the same location again, and usually it was first take okay, or rarely second or third. No workshops and not elaborate rehearsals either, because he felt that somehow took away from the spontaneity. When this film was made, late 50s, nobody was being married off at the age of 12 or 13. My paternal grandmother was most certainly, she was married, at the age of 5 or 7, and grew up with her mother-in-law, and she had her first baby at the age of 12
or 13. So I knew this sort of thing can happen. And I was kind of romantic and had this very fertile imagination. Maybe I didn't understand the meaning of husband, but I think somewhere I understood these things, but in a very naive and an innocent fashion. And that's how Aparna was. বেশিরভাগটা জীবনই আমরা যেটা অবসংসারে দেখছি সেটা হচ্ছে একটা শহরে, এই শহরটা কলকাতা শহর। আমাদের দেশে তখন দেশ ভাগ হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই রকম ছোট গ্রাম জীবন থেকে শহরের এই নির্মম ভয়ঙ্কর বৃহত্তের মধ্যে এসে পৌঁছেছে। সেই দিক থেকে অপুর জীবনই আমার চেনা একদিক থেকে। আমিও এসেছি ওরকম একটা ছোট্ট জায়গা থেকে যেখানে মাত্র ৩৫,০০০ লোক বাস করত তখন, এবং সেই শহরের সীমায় ছিল একটা নদী, যে নদী পেরোলেই গ্রাম গ্রাম গ্রাম। আমরা অপুর মানে বিয়ে করার আগের যে অংশ দেখি সেখানে দেখি অপু সারাদিন চাকরি খুঁজছে। এই শহরে বিশেষ করে তখনকার সময় তো বটেই প্রচুর বেকার ছিল, তাদের চাকরির জন্য তাদের জীবন সংগ্রামটা খুবই তীব্র ছিল। বিজ্ঞাপনে কি ছিল? আগে হ্যাঁ, তাতে অবশ্য ম্যাট্রিকই চেয়েছিল। ইন্টারমিডিয়েট করছেন কেন? ইন্টারমিডিয়েট নিজে ধুয়ে খাবো, 10 টাকা বেতনে পোষাবে? ইন্টারমিডিয়েট সেখানে ও বিবেচিত হচ্ছে ওভার কোয়ালিফাইড বলে। সব দিক থেকেই এই জীবন সংগ্রামের সে যেন সবসময় উপযোগী নয়, এইরকম একটা ধারণা হচ্ছে। এই যে জীবনের বোধ, এইগুলো তার সম্পূর্ণ হতে থাকে তারই বিয়ে করে সংসার পাতার সময় থেকে। What is difficult to understand for a non-Indian audience is how they get married. The concept of arranged marriages, and this is even beyond that, because she's supposed to get married to somebody else. How can you suddenly say yes to such a bizarre situation when you are not doing well yourself, you have no money, you're living in one little room, how can you acquire a wife? But the romance itself, I think, communicates extremely well, and I don't think anybody finds it difficult to accept or finds it alien or different. In fact, everybody wants to be like them. My very first day's shooting was the scene where Opu brings her home to Kolkata. While we are waiting behind the closed door, Soumitra asked me, "Are you feeling nervous?" So I said, "No, why should I feel nervous?" And then Ray's voice rings out. Start sound, camera, action. Sure. And I walk in and he says, one step forward, look up, look right, raise your shoulders, sigh, cut. Excellent. Next shot. Aparna had no idea what was waiting for her on the other side of the door, and nor did I. And both of us were entering a new world. The second day, when Aparna gets up and tries to leave and he's tied her sari, so many other directors have copied that shot as a tribute to Ray. And then when they're coming back together in the Tonga, I remember I couldn't light a match. I had a phobia about fire, and every time I thought it'll explode in my... So finally we had to cheat. Then somebody gave me the lit matchstick off the frame and I sort of bring it up. I think it's a beautiful moment in the film. বংশী চন্দ্রগুপ্তের সেট বা তার আর্ট ডিরেকশন, এটা তো বলা যায় যে সত্যজিৎ রায়ের যে সমস্তগুলো সব থেকে বড় বড় অস্ত্র তার মধ্যেই একটা। এবং ওদের ওই সত্যজিৎ রায় এবং বংশীর ওদের যে অন্য ধরনের ছবি করার ইচ্ছে ছিল সেটা আমি ওদের কাছে শুনতাম। তারা ফিল্ম সোসাইটি করেছেন একসঙ্গে, এবং ফিল্ম সোসাইটি করতে গিয়ে দেশ বিদেশের ছবির ধরন ধারণ বুঝতে পেরেছেন, এবং তার থেকেই বংশী
ছবির সেট যে তাকে যে বাস্তবিকতাকে অনুসরণ করতেই হয় শতকরা 99% সময়ে, একটা জিনিস যে ধরুন অপুর সংসারে অপুর যে 3 তলার উপরের ঘরটা, সে নিচে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে, ওপাশে এক ছাদ দেখা যাচ্ছে, কিন্তু দরজার ভেতরে পা রাখা মাত্র সেট। এখন এই সেটটা যে 100% রিয়েল বলে মনে হওয়ার পেছনে দুজন লোক কাজ করছে। একজন হচ্ছে বংশী চন্দ্রগুপ্ত, যে ওই এক্সটেরিয়রের সঙ্গে মিলিয়ে একটা পারফেক্ট সেমব্লেন্স রেপ্লিকা অফ এ রিয়েল রুম, সেটাকে রিয়েল বলে প্রতিপন্ন করাচ্ছে ক্যামেরাম্যান। সেটা লাইটিংটা এমন করছে যে ঠিক বাইরের থেকে যে লাইট এলে এখানে হতে পারে, সেইটিকে সে টোটাল রিক্রিয়েশন অফ দ্যাট লাইট সে তৈরি করছে। It was a team. Shubroto, Bongshida and Manikda, they were a team. And they had huge technical constraints. The studio floors were full of potholes, and the trolley shots was a nightmare because to get a smooth trolley shot was impossible. The electricity would keep going off. And he lost negatives in the lab because of the fluctuation of load shedding and things. And they competed with that kind of handicap with the best in the world and won acclaim and awards. So when you think of Ray, you have to also understand that he had so little to work with compared to Kurosawa or Bergman, So I think that really makes him very special. আমরা সকলেই তো কম বয়সী ছিলাম। হ্যাঁ, তখন শর্মিলার বয়স খুবই কম, 13-14 বছর বয়স, আমার বয়স 23। আমাদের দুজনেরই পারফরমেন্সের পেছনে সত্যজিৎ রায়ের ভূমিকা ছিল বই কি, কিন্তু যেটা আমার অদ্ভুত লাগে সেটা হচ্ছে সত্যজিৎ রায় সেটা এত আনঅবট্রুসিভলি সেটাকে ব্যবহার করতেন, তার এই ক্ষমতাটা বুঝতে দিতেন না কোথা দিয়ে তিনি আমাদের প্রভাবিত করছেন। উনি এত সুন্দরভাবে, এত কি বলবো, স্নেহের সঙ্গে আমাদের ট্রিট করতেন যে এই জায়গাটা এসে তুমি এইরকম করে বলবে, বুঝলে, কিন্তু হয়তো বুঝিয়ে দিলেন। তারপরে আমি বুঝতে পারলাম যে কই, আমি তো আগে এটা ভাবিনি, এটা তো উনি আমায় ভাবালেন। কিন্তু সেটার পেছনে কোনো যে পণ্ডিতি ফলাতেন না, উনি কত জানেন, উনি কত বোঝেন, উনি কত বড়, এগুলো কখনো বোঝাতেন না। He was so friendly and not intimidating at all. And he had this wonderful booming voice. And but there was always a twinkle in his eyes, and he looked at you directly. He always made eye contact and kind of came to your eye level. He didn't miss anything. He observed you, and you knew that very little escaped him. Long after a film is over, the spectators are left with this unshakable optimism, which is paramount in Ray's films. It's, that essential humanism. He had brought so much prestige and recognition to Bengal, and he built this bridge between his beloved Bengal and the rest of the world. It's part of our consciousness, part of our discourse, even today. মানিকদাকে যে আমি শ্রদ্ধা করতাম বা অ্যাডমায়ার করতাম, সেটা বাইরের কোনো কিছু ভেবে নয়। যিনি কতখানি সাকসেসফুল মানুষ, কোথায় কত প্রাইজ পেয়েছেন, কোথায় তাকে নিয়ে কত বিরাট সমস্ত নাচানাচি হয়, তা ভেবে নয়। আমি দেখতে পেতাম চোখের উপর তার এই শিল্প দৃষ্টি, একটা বিপুল বিশ্ব দৃষ্টি ছিল তার, সমস্ত জীবনকে, জগৎকে বোঝার একটা ক্ষমতা ছিল।